নমস্কার বন্ধুরা, তথ্যমিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরায় সরকারি কর্মচারী সংক্রান্ত আরও একটি নতুন খবর সম্পর্কে। এবং যে খবরে আমরা আলোচনা করব ত্রিপুরাতে বকেয়া 22% মহার্ঘ ভাতা সংক্রান্ত এবং বকেয়া পাওনাকুড়ি সংক্রান্ত নতুন খবর সম্পর্কে, যেখানে ষোড়শ অর্থ কমিশন থেকে শুরু করে অষ্টম বেতন কমিশন যা কিছু নতুন নতুন খবর উঠে আসছে সেই সম্পর্কে আলোচনা করব। সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে থাকুন। তো দেখুন, অষ্টম বেতন কমিশন গঠন, চিকিৎসা ভাতা বৃদ্ধির দাবি উঠল জিপিএটির সভায়। অর্থাৎ ত্রিপুরাতে কর্মচারীদেরকে কিন্তু খুবই অল্প পরিমাণে চিকিৎসা ভাতা দেয়া হয়, কিন্তু দিনের পর দিন যেরকমভাবে ওষুধের দাম বৃদ্ধি হচ্ছে তাতে কিন্তু এই চিকিৎসা ভাতা বৃদ্ধি করা প্রয়োজন। এছাড়াও অষ্টম বেতন কমিশন থেকে শুরু করে ষোড়শ অর্থ কমিশন এবং সরকারি কর্মচারীদের পাওনাকুড়ি থেকে শুরু করে বকেয়া 22% ডিএডিআর এই সংক্রান্ত নতুন খবর রয়েছে। তো দেখুন, এই খবরটি প্রকাশিত হয়েছে আজকের ফরিয়াদ পত্রিকাতে 30শে ডিসেম্বর 2025 তারিখে। এখানে বলা হচ্ছে ষোড়শ অর্থ কমিশন 2026 সালে কার্যকর হবে। পঞ্চদশ অর্থ কমিশনের সুপারিশ অনুযায়ী সমস্ত পাওনাকুড়ি মিটিয়ে দেওয়ার দাবি জোরালো হলো অবসরপ্রাপ্তদের সভায়। অতি দ্রুত বকেয়া 22% ডিআর মঞ্জুর, চিকিৎসা ভাতা বৃদ্ধি, নতুন ইউপিএস বাতিল করে পুরনো ডিফাইন্ড বেনিফিট পেনশন প্রকল্প পুনরায় চালু করা এবং অষ্টম বেতন কমিশনের শর্তাবলীতে পেনশনারদের বিষয় অন্তর্ভুক্ত করার জোরালো দাবি জানিয়েছেন অবসরপ্রাপ্ত কর্মচারীদের নেতৃত্ব। বকেয়া পাওনাকুড়ি নিয়ে বরাবরই সরব প্রবীণ পেনশন নেতৃত্ব। সদ্য দায়িত্বপ্রাপ্ত নেতৃত্ব জানান, বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মঙ্গলবার গভর্নমেন্ট পেনশনার্স অ্যাসোসিয়েশন ত্রিপুরা অর্থাৎ জিপিএটি 46তম বার্ষিক সাধারণ সভা সম্পন্ন হয়েছে। গৃহীত হয়েছে সম্পাদকীয় প্রতিবেদন ও অডিট সংস্থার নিরীক্ষিত হিসাব। নির্বাচিত হয়েছে নতুন কার্যকরী কমিটি ও কর্মকর্তারা। তার পাশাপাশি গৃহীত হয়েছে 42 দফা দাবি সনদ, অনুমোদিত হয়েছে 4টি মৌলিক প্রস্তাব, নির্ধারিত হয়েছে 16 দফা সাংগঠনিক কর্মসূচি ও 8 দফা আন্দোলন কর্মসূচি। কলকাতা সহ রাজ্যের 23টি ইউনিট ও আগরতলা 10টি জোনের মধ্যে 232 জন প্রতিনিধি সভায় অংশগ্রহণ করেন। ত্রিপুরা স্টুডেন্টস হেলথ হোমের প্রাঙ্গণে সুজয় কুমার বসু সংগঠনের পতাকা উত্তোলনের পর সুজয় কুমার বসু, অমরনাথ ভট্টাচার্য, হারান মজুমদার, কৌশিক চন্দ্র দেব ও ভাস্কর দেববর্মাকে নিয়ে 5 সদস্যের সভাপতি মণ্ডলী গঠন করে সভা শুরু হয়। প্রস্তুতি কমিটির চেয়ারম্যান নারায়ণচন্দ্র বণিক বার্ষিক সাধারণ সভার উদ্বোধন করেন। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন জিপিএটি সাংস্কৃতিক সভার শাখার শিল্পীরা। স্বাগত বক্তব্য রাখেন প্রস্তুতি কমিটির বরিষ্ঠ আহ্বায়ক নকুল চন্দ্র সাহা। প্রয়াত সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শোক প্রস্তাব পাঠ ও 1 মিনিট নীরবতা পালনের পর সাধারণ সম্পাদক বাদল বৈদ্য সম্পাদকীয় প্রতিবেদন এবং কোষাধ্যক্ষ মৃণাল কান্তি সিনহা অডিট সংস্থার নিরীক্ষিত হিসাব পেশ করেন আলোচনার ও অনুমোদনের জন্য। বিদায়ী সম্পাদক মণ্ডলীর সদস্য হারান মজুমদার, পীযূষকান্তি দত্ত ও দেবাশিস ব্যানার্জি 4টি মৌলিক প্রস্তাব উত্থাপন করেন। উত্থাপিত প্রস্তাবগুলির মধ্যে দ্রব্যমূল্যের ক্রমাগত ঊর্ধ্বগতি রোধ করে সরকারি উদ্যোগে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সরবরাহের জোরালো দাবি করা হয়। এদিন উত্থাপন করা হয় 27 দফা অর্থনৈতিক ও অধিকারগত দাবি, 8 দফা সাধারণ দাবি এবং 7 দফা স্থানীয় দাবি, মোট 42 দফা দাবি সনদ। পাশাপাশি 16 দফা সাংগঠনিক ও 8 দফা আন্দোলন কর্মসূচি সংক্রান্ত প্রস্তাবও পেশ করা হয়। সব ইউনিট কমিটির প্রতিনিধিরা পেশকৃত ও উত্থাপিত বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
কলকাতা ইউনিটের সম্পাদক দিলীপ রঞ্জন সাহা আলোচনায় স্বাস্থ্য বিমা প্রকল্পে পেনশনারদের অন্তর্ভুক্তি ও পেনশনারদের স্বার্থ সংশ্লিষ্ট সমস্ত আদেশ, প্রজ্ঞাপন ইত্যাদি বহির্রাজ্যের ব্যাংকসমূহের গোচরীভূত করার দাবি জানান। সামগ্রিক আলোচনা ও জবাবি ভাষণের পর প্রতিবেদন, হিসাব ও প্রস্তাবমূলক গৃহীত হয়। অন্তিম পর্বে নতুন কার্যকরী কমিটি নির্বাচনের জন্য বরিষ্ঠ সহসভাপতি অমরনাথ ভট্টাচার্যকে চেয়ারম্যান করে 5 সদস্যের স্টিয়ারিং কমিটি গঠন করা হয়। তাদের পরিচালনায় 35 সদস্যের কর্মচারী কমিটি, 5 সদস্যের উপদেষ্টা মণ্ডলী এবং 13 জনকে স্থায়ী আমন্ত্রিত সদস্য হিসাবে নির্বাচিত করা হয়। নতুন কমিটির প্রধান সভায় সভাপতি হিসেবে সুজয় কুমার বসু, সাধারণ সম্পাদক হিসেবে বাদল বৈদ্য, কোষাধ্যক্ষ হিসেবে মৃণাল কান্তি সিনহা, মুখপত্র প্রবীণ এর সম্পাদক প্রবীর সরকার, প্রচার সম্পাদক পীযূষ কান্তি দত্ত এবং হিসাব সম্পাদক মধুসূদন চক্রবর্তী নির্বাচিত হন। এছাড়াও নকুলচন্দ্র সাহা, সুখলাল দাস, দেবাশিস ব্যানার্জি ও ভব রঞ্জন দে অফিস সম্পাদক এবং এই সমস্ত ব্যক্তিরা কিন্তু কোষাধ্যক্ষ নির্বাচিত হন। প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক সমরেন্দ্র ধর সকলকে ধন্যবাদ জানান এবং এইভাবেই কিন্তু গৃহীত দাবিগুলোর ভিত্তিতে আন্দোলন কর্মসূচি সংগঠিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ ত্রিপুরাতে সরকারি কর্মচারী এবং পেনশনারদের যা কিছু বকেয়াগুলি রয়েছে সেগুলো যাতে খুব তাড়াতাড়ি সরকার মিটিয়ে দেয়, তার জন্য কিন্তু এই সমস্ত বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হচ্ছে এবং যাতে অষ্টম বেতন কমিশন থেকে শুরু করে ষোড়শ অর্থ কমিশন, বকেয়া 22% ডিএডিআর থেকে শুরু করে যা কিছু পাওনাকুড়ি রয়েছে সেগুলো কিন্তু সরকারকে খুব তাড়াতাড়ি মিটিয়ে দিতে হবে। তো এই হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর ত্রিপুরায় সরকারি কর্মচারী এবং পেনশনারদের জন্য। আর আগামী দিনে যা কিছু নতুন নতুন খবর আসবে আমি আপনাদের এই চ্যানেলের মাধ্যমে শেয়ার করে দেব। তো সেক্ষেত্রে ত্রিপুরায় সরকারি কর্মচারী সংক্রান্ত প্রত্যেকটি খবর সময় মতো পেতে হলে অবশ্যই আপনারা তথ্যমিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এই চ্যানেল থেকে প্রত্যেকটি খবর সময় মতো পেয়ে যাবেন। ধন্যবাদ।